প্রিয় দর্শক, আমন্ত্রণ প্রাসঙ্গিকে আপনাদের সঙ্গে আছি আমিন আল রশিদ। আমাদের আজকের আয়োজন হৃদি ভেসে যায় অলোকানন্দা জলে। ভেসে যায় হৃদি ভেসে যায় অলোকানন্দা জলে। অতল তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে হৃদি ভেসে গেল অলোকানন্দা জলে। দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক একটু অন্যরকম, কেননা এই অনুষ্ঠানটি আমরা করছি চট্টগ্রাম স্টুডিওতে এবং আমাদের সঙ্গে আছেন এমন একজন মানুষ যার নামের আগে পরে আসলে কোনো বিশেষণ বা কোনো পরিচয় দেওয়ার দরকার হয় না। তিনি জয় গোস্বামী, বাংলা ভাষার অন্যতম এবং খুবই জনপ্রিয় একজন কবি। জয়দা, আপনাকে স্বাগত। আপনি খুবই অল্প সময়ের জন্য এসেছেন বাংলাদেশে এবং চট্টগ্রামে এসেছেন, এখান থেকে আবার কলকাতায় আপনার যাওয়ার কথা। তো এই কারণে আমরা চাইনি আপনার এই সান্নিধ্য মিস করতে। আসলে চট্টগ্রামে তো প্রথমে এলেন। হ্যাঁ, আমি ঢাকায় এর আগে 3 বার এসেছি, কিন্তু চট্টগ্রামে এই প্রথম এলাম। কেমন লাগছে? মানে চট্টগ্রাম তো আমি বিমানবন্দর থেকে যেসব রাস্তা দিয়ে এলাম এবং আমি যেখানে উঠেছি শুক্লাদির বাড়িতে, এই সমস্ত পরিবেশটাই আমার খুবই সুন্দর লাগছে। মানে আমি যে মোহানা দেখলাম, তারপরে বন্দর দেখলাম, তাছাড়া এই যে একটা পার্বত্য ভূমির আভাস, সব মিলিয়ে। আর বাংলাদেশে আসতে আমার সবসময় খুব ভালো লাগে এই জন্যে যে বাংলাদেশের মানুষ বাংলা ভাষাকে যেরকম গভীরভাবে ভালোবাসেন, বাংলা সাহিত্যকেও, সেইটা একেবারেই বিরল। এটা স্বীকার করতেই হবে যে পশ্চিমবঙ্গে কিন্তু সেই তীব্র ভালোবাসাটা বাংলা ভাষার প্রতি, এবং সেইটা কিন্তু মানে তীব্রতা একটু কম, এটা বলবেন আপনি? তীব্রতা কম বলতে আমি এটা বলবো যে বাংলা দেশে বাংলা ভাষাকে যেভাবে প্রাণের মধ্যে তারা গ্রহণ করেছেন, পশ্চিমবঙ্গের গরিষ্ঠ সংখ্যক মানুষ কিন্তু সেভাবে তা গ্রহণ করেছেন বলে আমার মনে হয় না। এটির একটি কারণ কি হতে পারে যে 52তে আমরা এই ভূখণ্ডের মানুষ ভাষার জন্য প্রাণ দিয়েছে, এটি একটি কারণ? কিন্তু ভাষা দিবস তো আপনার পশ্চিমবঙ্গের মানুষ খুব উৎসাহের সঙ্গে, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উদযাপন করেন, এবং সেটা যদি শুধু সরকারিভাবে উদযাপিত হয় তা নয়, বিভিন্ন জায়গায়, স্কুলে, কলেজে, ছোট ছোট, আমি যেমন যে জায়গায় থাকি একটি আবাসনে, সেখানে ভাষা দিবস উদযাপিত হয়। অর্থাৎ ভাষা দিবসের প্রতি তাদের যে টান সেটা কম আমি বলবো না। কিন্তু এই বাংলাদেশ, এই দেশটি একটি ভাষার ভিত্তির উপরে যেভাবে দাঁড়িয়েছে, হয়তো সেই দাঁড়ানোর কারণে তাদের মর্মে এই ভাষা খুব গভীরভাবে প্রবেশ করেছে। আপনার কবিতা প্রসঙ্গে একটু যাই। ধরুন, আপনার নাম জয় গোস্বামী না, মানে আপনি জয় গোস্বামী নন, কিন্তু আপনি জয় গোস্বামীর কবিতার একজন ভক্ত। তো আপনাকে যদি প্রশ্ন করি আমি যে কেন আপনি জয় গোস্বামীর কবিতা পড়েন, বা কেন জয় গোস্বামী আপনার মানে কি বলবো যে ভালো লাগা, তাহলে কি উত্তর দেবেন? আমি যদি এখন যে উত্তরটা দেবো সেটা শুনতে আপনার খুব মনে হবে যে আপনার প্রশ্নটা আমি এড়িয়ে যাচ্ছি। আসলে আমি এড়িয়ে যাচ্ছি না। সেটা হচ্ছে যে নিজের কবিতা মানে কখনো কোনো অবসর সময়ে তাক থেকে নামিয়ে কোনো একটা বই আপন মনে একটা বর্ষার দুপুরে কি একটা বিরল সময়ে পড়ছি, এরকম আমার জীবনে কখনো হয়নি। যার জন্য আমার যে শ্রেষ্ঠ কবিতার বই যা বেরোলো তা আমি নিজে নির্বাচন করতে পারলাম না। আমি অন্য একজনকে, প্রকাশককে বললাম যে অন্য একজনকে ভার দিতে, তিনি নির্বাচন করে সে কবিতাগুলো দিলেন। আমার নিজের পক্ষে আমার নিজের কবিতার মানে পড়তে গেলে সবসময় যেটা মনে হয় যে এই লেখাটা তত ভালো হয়নি, এই লেখাটা তত ভালো। প্রত্যেকটা লেখার ক্ষেত্রেই
বইয়ের ক্ষেত্রে এইটা ভীষণ হতে থাকে, যার জন্য আমি আর এরকম কেউ পড়ে বলে আমার মনে হয় না যে নিজের কবিতা একা একা নিজে বসে পড়ছে। তবে স্টেজে উঠে নিজের কবিতা পড়ার তো একটা মানে প্রথা, আরো অনেকে পড়ছেন, আমার নিজেরও দুটো কবিতা আমি পড়লাম। এমন অনুষ্ঠানের মধ্যে তো আমাদের অংশগ্রহণ করতে হয়, কারণ আমরা এই সমাজের মধ্যে থাকি বলে। সেই সব সময় কবিতা বাঁচতে গিয়ে খুবই বিপদে পড়ে যাই। কোনো লেখাই আর মনোমতো হয় না যে কোনটা পড়ে একটা মানে এটা পড়ি, এরকম হয় না। মানে একটা অতৃপ্তি সবসময় থাকে, এটাকে তো আমি বানিয়ে বলছি না বা আপনাকে পাশ কাটানোর জন্য বলছি না। আমার এখন 61 বছর বয়স। এটা সম্প্রতি খুব বেশি বেড়েছে, মানে শেষ 4-5 বছরে খুবই বেশি বেড়ে গেছে জিনিসটা, এই আর কি। আপনার একটা খুবই বিখ্যাত কবিতা স্নান, এটি আমি প্রথম শুনি সম্ভবত আমি তো ইন্টারমিডিয়েটে পড়ি, এবং বলা যায় যে আপনার কবিতার প্রেমে পড়া ওই কবিতাটা শোনার পরেই। তো এখনো কি হয় এরকম যে আপনি মঞ্চে যখন আপনার কবিতা শোনেন আবৃত্তির, অথবা টেলিভিশন কোন অনুষ্ঠানে যখন আপনি দেখেন যে আপনার কবিতা পড়া হচ্ছে, আপনার মধ্যে অনুভূতিটা কি হয়? ধরেন কবিতাটা আপনি লিখেছেন 40 বছর আগে। আমার কি মনে হয় জানেন? মনে হয় অন্য একটা লোকের লেখা। মানে আপনি বিশ্বাস করতে পারেন না যেটা আপনার লেখা? না, বিশ্বাস করতে পারি না নয়, আমি বিশ্বাস করতে পারি যে এটা আমার লেখা। আমি বলতে চাইছি যে 25 বছর আগে বা 10 বছর আগে কিংবা 20 বছর আগে এই যে শরীরটা আমার সঙ্গে রয়েছে, এই শরীরটাই আমার সঙ্গে ছিল। যে নামে আপনি আমাকে এখন ডাকছেন, সেই নামে ডাকলে তখনও আমি সাড়া দিতাম। কিন্তু ভেতরের যে ব্যক্তি, সে ব্যক্তির বদল হয়ে গেছে। সেই ব্যক্তি আরো যে কবিতা লিখেছিল যে ব্যক্তি, দুজন এক নেই, শুধু নামটা এক আছে। কিন্তু আপনি তো কবিতা এখনো লিখছেন। তো কবিতা লিখছি, কিন্তু ওই ব্যক্তি যে ওই কবিতা লিখেছিল আর এখন আমি যে ব্যক্তি, এই ব্যক্তির মধ্যে তফাৎ হয়েছে। কারণ যে কোনো জীবিত জিনিস সময়ের সঙ্গে সঙ্গে বদলায়। এমনকি গ্রহ তারাও আপনি লক্ষ্য করে দেখুন, তারাও এক জায়গায় দাঁড়িয়ে নেই, এক জায়গায় দাঁড়িয়ে নেই, তারা চলেছে। এই যে 9টা গ্রহ নিয়ে যে সূর্য, সৌরমণ্ডল, 9টা গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করছে, কিন্তু এই সবটা নিয়ে সেটা আবার চলেছে। মানে এই 9টা গ্রহ সহ সূর্য, সেও ভেসে চলেছে। তেমনি মানুষের যে ছোট্ট এইটুকু জীবন, সেটা 60 বছরেরই হোক, 70 বছরেরই হোক, সেটা 45 বছর বয়সে যা থাকে 55 তা থাকে না, 25 যা থাকে 40 তা থাকে না, পাল্টে যায়। ভেতরের ব্যক্তিটা পাল্টায়। তবে খুব কম মানুষই হয়তো সেটা লক্ষ্য করে যে আমার ভেতরের ব্যক্তিটি পাল্টে গেল। এটাও আমি দেখেছি। এটি লক্ষ্য করা খুব জরুরি। এটা লেখা হলো অন্তত লক্ষ্য করা জরুরি। শুধু লেখক হিসেবে আমি বলছি না, মানুষ হিসেবেই এটা জরুরি। মানুষ হিসেবে নিজেকে লক্ষ্য করাটা জরুরি। যে আর যদি আপনি নিজেকে লক্ষ্য করেন যে এই আমার স্থানাঙ্ক, তাহলে আপনি বুঝতে পারবেন চারপাশের মানুষের সঙ্গে আপনার স্থানাঙ্কটা কোনখানে, চারপাশের মানুষগুলোর কোনখানে ছিল। 25 বছর আগে বা 20 বছর আগে আপনার স্থানাঙ্ক যেখানে ছিল, এবং আপনার চারপাশের মানুষগুলোর সঙ্গে আপনার আকর্ষণ বিকর্ষণ যেমন ছিল। 20 বছর পরে যেহেতু আপনার ব্যক্তি হিসেবে আপনার পরিবর্তন হয়েছে, বদলে গেছেন, তখন চারপাশের যে পৃথিবীটা, যে মানুষগুলো, সেই মানুষগুলোর সঙ্গে আপনার সম্পর্ক রসায়নও বদলে গেছে। ফলে এই লক্ষ্য করাটা বেঁচে থাকবার জন্যই জরুরি। আমরা আপনার জীবনবোধের জায়গাটা ধরে আরো আলোচনা করব। আজকে আমরা অনুষ্ঠানের নাম যেটি দিয়েছি যে হৃদি ভেসে যায় অলোকানন্দা জলে, এই কবিতাটির একটু অংশবিশেষ বা কবিতাটি আপনি যদি একটু আমাদের পড়ে শোনান দর্শকদের জন্য, তাহলে আমরা আপনার এই কবিতাটা শুনতে শুনতে একটা বিরতিতে যাব। বিরতির পরে ফিরে এসে আমরা আবার আপনার সঙ্গে কথা বলবো। একটু কি আপনি পড়বেন? আচ্ছা, এটা ছোট কবিতা একটা, হ্যাঁ, পড়া যায়। হৃদি ভেসে যায় অলোকানন্দা জলে, অতল তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে,
হৃদি ভেসে গেল অলোকানন্দা জলে। করো আনন্দ, আয়োজন করে পড়ো, লিপি চিত্রিত, লিপি আঁকা বাঁকা, পাহাড়ের শানু তলে যে একা ঘুরছে তাকে খুঁজে বার করো। করেছো অতল, করেছিলে, পড়ে হাত থেকে লিপিখানি ভেসে যাচ্ছিল, ভেসে তো যেতই, মনে না করিয়ে দিলে। পড়ে রইল যে, পড়েই থাকতো, সে লেখা তুলবে বলে। কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলোকানন্দা জলে। করো আনন্দ, আয়োজন করে পড়ো। করো আনন্দ, আয়োজন করো, আয়োজন করে পড়ো। লিপি চিত্রিত, লিপি আঁকা বাঁকা, লিপি চিত্রিত, লিপি আঁকা বাঁকা, পাহাড়ের পাহাড়ের শানু তলে যে একা ঘুরছে তাকে খুঁজে বার করো। অলোকানন্দা জলে। প্রিয় দর্শক, আবারও স্বাগত প্রাসঙ্গিকে। আমরা আজকে কথা বলছি বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় একজন কবি, উপন্যাসিক, লেখক জয় গোস্বামীর সঙ্গে। জয়দা, বিরতির আগে আপনি একটা কবিতা পড়তে পড়তে আমরা বিরতিতে গিয়েছিলাম। তার আগে আপনি জীবনবোধ সম্পর্কে অনেকগুলো কথা বলেছিলেন। খুব সাদামাটা একটা প্রশ্ন করি একদম, যে জীবনটা আসলে কি? সেইটা আমি জানি না। কখনো জানবার চেষ্টা করেছেন? সেই জানবার চেষ্টা করতে করতেই তো, জানবার যে ইচ্ছে করে চেষ্টা করেছি তা নয়, বেঁচে থাকতে হলে তো খানিকটা 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 জানা যায়। আবার যে মুহূর্তে বুঝতে পারছি যে জানতে পারলাম বোধহয়, পর মুহূর্তের ঘটনাটা এসে এমন পাল্টে দেয় যে বোঝা যায় যে আমি কিছুই বুঝতে পারিনি জীবন সম্পর্কে, জীবনটা কি। কবিদের ক্ষেত্রে বা লেখক কবি যাই বলেন, সবার ক্ষেত্রে শেষ দিকে এসে আমরা আমাদের বাংলা ভাষার একজন অন্যতম প্রধান কবি শামসুর রহমানকে দেখেছি, শেষ দিকের কবিতাগুলোয় ওনার মৃত্যু চিন্তা প্রবল ভাবে ছিল। আপনার কখনো কি মনে হয় যে এই একটা পর্যায়ে গিয়ে জীবনের, এই যে আপনি যেটা বললেন জীবনকে বুঝতে পারেননি, কিন্তু মৃত্যু চিন্তা বা মৃত্যু বোধটা কখনো আপনাকে গ্রাস করে বা কখনো মনে হয়? আমাকে খুবই গ্রাস করেছে, খুবই গ্রাস করেছে। এবং আমার জীবনের যদি আপনি শেষতম উচ্চাসা বলেন, যে শেষতম উচ্চাসা কি, সত্যি কথা বলতে যেন আমার মৃত্যু যন্ত্রণা দীর্ঘ না হয়। কারণ আমি যখন জন্মেছি আমাকে মৃত্যুর মুখোমুখি হতেই হবে। জীবনের বাকি যে জিনিসগুলো সেগুলোর সঙ্গে আমার একটা মানে একটা মেলামেশা হয়েছে, মৃত্যুর সঙ্গে হয়নি। আমি জানি সে যখন আসে তখন সে যন্ত্রণা দেয়। এখন আমি ঈশ্বরের কাছে গভীরভাবে প্রার্থনা করি, আমি খুব ঈশ্বর বিশ্বাসী মানুষ, যে আমার মৃত্যু যন্ত্রণা যেন দীর্ঘ না হয়, এটুকু। আবার একটু কবিতায় যদি ফিরি, বাংলাদেশে আপনি চতুর্থবার এলেন এই নিয়ে। বাংলাদেশে আপনার প্রচুর কবিতার পাঠক বা উপন্যাসেরও প্রচুর পাঠক। আপনি কি কোনো ফিডব্যাক পান বাংলাদেশ থেকে? জানেন, আমি তা পাই না। আমি এখন একেবারেই আমি
তো প্রকাশকরা আমার বই প্রকাশ করেন বা পত্রপত্রিকা থেকে আমার কবিতা চেয়ে নিয়ে ছাপা হয়। প্রথম জীবনে আমি ডাকে লেখা পাঠাতাম, সে ধরুন আজ থেকে 40 বছর আগে। এখন পত্রপত্রিকা থেকে আমার কাছে লেখা চাওয়া হয়, কিন্তু খুব যে কিছু জানতে পারি তা নয়। এই আজকে আমি দীপঙ্করের বাতিঘর বলে যে বইয়ের দোকান, জি, সে একটা আশ্চর্য বইয়ের দোকান। মানে কোনো বইয়ের দোকান যে ওই রকম ভাবে সাজানো হতে পারে আমি জীবনে ভাবিনি। সেখানে গিয়েছিলাম, গিয়ে দেখি আমার প্রচুর বই রয়েছে সেখানে। এর আগেও যখন আমি ঢাকাতে এসেছি তখন আমি দেখেছি যে অনেক তরুণ তরুণী এসে আমার কাছে, তারা নিজেরা কবি সাহিত্যিক কিনা আমি জানি না, কিন্তু তারা আমার কাছে এসে আমার সঙ্গে কথা বলতে চেয়েছেন। বা মানে আমার একটা জায়গায় গতবার শামীম রেজা জি, যে কবি, এর সঙ্গে আমার খুবই সুন্দর সম্পর্ক। সে আমাকে নিয়ে এসেছিল বাংলাদেশে কত বছরই। যেখানে আমার যে সময় যাওয়ার পৌঁছানোর কথা ছিল, আমি তার 4 ঘন্টা পরে ট্রাফিক জ্যামের জন্য পৌঁছই। 4 ঘন্টা পরে আমি পৌঁছেও দেখি যে সেখানে অনেক লোক চলে গিয়েছিলেন, তবু যে পরিমাণ মানুষ ছিলেন তা আমায় অবাক করে দেওয়ার মতন। মানে এরা আমি একেবারে ভাবতেই পারিনি। তখন আমার মনে হয় যে খুব একটা অভিভূত লাগে এবং মনে হয় যে আমি এদের জন্য যদি আরেকটু পরিশ্রম করে লিখতাম, আরেকটু সময় দিতাম, আরেকটু খাটতাম লেখার পেছনে, এরা এত আড়ালে রয়ে গেছেন, এদের কোনোদিন জানতে পারলাম না। কিন্তু বাংলাদেশের মানুষ এরকম ভাবে আমার লেখা পড়েছেন, এটা ভাবলে কৃতজ্ঞতায় আমার চোখে জল আসে। এই যে আপনি বাংলাদেশে আসেন বা বাংলাদেশের অনেক কবিও আপনাদের ওখানে যান, পশ্চিমবঙ্গে যান, এই যে সাহিত্যের একটা আদান প্রদান হয়, বইমেলাতেও দুই বাংলার মানুষেরা অংশগ্রহণ করেন, এটি দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আসলে কি ভূমিকা রাখে? দেখুন, সম্পর্ক জিনিসটা হচ্ছে এরকম। প্রথম কথা, এই বিনিময়টা খুব ভালো, কারণ এটা যে শুধু দুই বাংলাদেশের লেখকের সঙ্গে পশ্চিমবঙ্গের লেখকদের বিনিময় হয় তা নয়, সারা পৃথিবীতেই লেখক শিল্পীদের ডেলিগেশন। যেমন আমরা কিছুদিন আগে চায়নায় গিয়েছিলাম এবং আমি বলতে চাইছি যে সেখানে মানে ধ্রুপদিয়াও ছিলেন, একজন চলচ্চিত্রকারও ছিলেন। 2010 সালে আমরা গিয়েছিলাম। আমি বলতে চাইছি এই ধরনের বিনিময়গুলো খুব জরুরি, কারণ পরস্পরের সংস্কৃতিকে জানবার জন্য, এবং সংস্কৃতিকে জানলে মানুষের মনকে জানা যায়, আর মানুষের মনকে জানলে দেশের মনকে জানা যায়। কিন্তু সম্পর্ক জিনিসটা এমনই যে তা কখনো নিরঙ্কুশ সুন্দর মসৃণ অথবা কেবলই বন্ধুর, কেবলই আপনার চড়াই উতরাই বহুল নয়, এই দুটো মেলানো মেশানো। তাই দু দেশের সম্পর্কেও সেই রকম কোনো কোনো জায়গা থাকবে খুব সুন্দরভাবে একটা মানসিক বিনিময় হবে, আবার কোনো কোনো জায়গা থাকবে যেখানে কঠোরতা থাকবে, আপত্তি থাকবে, মানে যেরকমটা আমরা দেখি যে ক্ষোভ থাকবে, যেটা ব্যক্তি মানুষের মধ্যে হয়, ঠিক তেমনি মানে রাষ্ট্রীয় সম্পর্কেও, রাষ্ট্রীয় সম্পর্কের মধ্যে হয়। কারণ রাষ্ট্রীয় সম্পর্কের মধ্যে একটা জিনিস আছে, তা হলো রাজনীতি। আর রাজনীতি এমন একটা জিনিস যে একে আমার জীবন দিয়ে অন্তত আমি বুঝতে পারি না। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান, মানে যে কারণেই বাংলাদেশ এবং ভারত অত্যন্ত ভালো বন্ধু রাষ্ট্র, কিন্তু আপনি যেটা বললেন যে চড়াই উতরাই থাকে, সম্পর্ক ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বড় জায়গা যে সীমান্তে হত্যা, তিস্তার পানির চুক্তি না হওয়া, এই যে বিষয়গুলো, এগুলো আপনি যেটা বললেন যে রাজনীতির বিষয়, কিন্তু কবি হিসেবে এই যে রাজনৈতিক সমস্যার জায়গাগুলোয় সমাধানে
মানে কবিদের কিছু করণীয় আছে? আমি আপনাকে সঙ্গীতের কথা বলি। গুলাম আলী খাঁ সাহেব একটা গান গাইছেন, বড় গুলাম আলী খাঁ সাহেব একটা গান গাইছেন। সে গানটা হচ্ছে যে মানে কৃষ্ণের কথা রয়েছে। আপনি কি ফরিদ আয়াজ ও আবু মাহমুদের নাম শুনেছেন? যাদের গান শুনেছেন? শুনেছি, পাকিস্তানের। তাদের একটা গান আমার মেয়ে শোনালো ওই ডেস্কটপে, ইউটিউবে। আমি পাগল হয়ে গেলাম তিলক কামতের উপর গানটা। তো সেই গানটার প্রথম কথাটা হচ্ছে যে কানাইয়াকে রাধিকা বলছেন, তোমার কি আমার কথা কিছু মনে পড়ে? এই বলে উনি গান শুরু করছেন এবং গানটার মধ্যে মহাদেব রয়েছেন। এটা কাওয়ালি, কিন্তু একেবারে ক্লাসিক্যাল কাওয়ালি। মানে ক্লাসিক্যাল কাওয়ালি বলতে বলছি, রাগ আছে বলে বলছি না, আমি বলছি কাওয়ালি যেভাবে গাওয়া হয় সেই। এবং এরা হচ্ছেন বাচ্চে কাওয়ালের ঘর, এবং এরা আমিন খসরু থেকে আসছেন। এরা মহাদেবের কথা বলছেন গানের মধ্যে। বলছেন যে আমি যদি কুমারী থেকে যেতাম এটা অনেক ভালো হতো। এই বলতে বলতে উনি শেষে এসে বলছেন, ওই ফরিদ আয়াজ বলছেন যে আমি কে, মানে রাধিকা বলছেন আমি কে এবং কি, রিজওয়ান সে পুছো। রিজওয়ানকে জান্নাতের যে দরজাগুলো আছে তার একজন প্রহরী হচ্ছেন রিজওয়ান। রিজওয়ানকে তুমি গিয়ে জিজ্ঞেস করো যে আমি কে এবং আমি কি। এটা রাধার কথা হিসেবে বলা হচ্ছে। এবার আপনি ভেবে দেখুন, যখন আমরা ভাবি যে এই দুটো, কোনো একটা মুসলিম রাষ্ট্র, কোনো একটা হিন্দু রাষ্ট্র, কোনো একটা যা বুঝবো গোলমাল তো তৈরি করছে কেবল রাজনীতি। শিল্প তো, ধরুন আমি বলি আপনাকে, আপনি চার্চে যান, দেখবেন সেখানে সঙ্গীত আছে। আপনি মসজিদে যান, দেখবেন সেখানে সঙ্গীত আছে, সুফি গান আছে। এই যে আজান, সেটা একটা সঙ্গীত। আপনি এখানে আসুন, হিন্দুদের কাছে আসুন, দেখবেন সেখানে কীর্তন আছে। সমস্ত রাস্তা, সমস্ত ধর্মের রাস্তা সঙ্গীতকে নির্ভর করছে ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য। ওইটা একটা রাস্তা, অর্থাৎ সেই রাস্তা সকলকে এক করেই দিচ্ছে। কিন্তু রাজনীতি দেখছে যে আমার ক্ষমতার সুবিধের জন্য আমাকে ভাগ রাখতে হবে। সেটাই আমরা এই বিষয়ে আরো আলোচনা করবো দাদা। আবার একটা বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছি বাংলা ভাষার অত্যন্ত জনপ্রিয় একজন কবি জয় গোস্বামীর সঙ্গে। আবার একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসছি একটু পরেই, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত প্রাসঙ্গিকে। আজকে আমরা কথা বলছি কবি জয় গোস্বামীর সঙ্গে। দাদা, একটা প্রশ্ন, এই যে কবিদের সম্পর্কে যখন বলা হয় তখন একটা দশক বিচার করা হয় যে কি জীবনানন্দ 30-এর কবি, উনি 40-এর কবি। উপন্যাসিকদের ক্ষেত্রে কখনো এটা বলা হয় না যে হুমায়ুন আহমেদ 90-এর উপন্যাসিক। তো কবিদের ক্ষেত্রে এই যে দশক বিচার, এটি কতটা জরুরি? আপনি এই দশক বিচার সম্বন্ধে আপনার এই প্রথম অংশটা প্রশ্নের আমার খুব পরিচিত। আমি বহুবার শুনেছি এবং উত্তর আমার একটা তৈরি করা আছে অন্তরে, সেটা আমি বলতে পারবো, খুব চেনা উত্তর। কিন্তু আপনি যে পদের কথাটি বললেন সেটা আমি প্রথম শুনলাম জীবনে। তা হলো, আচ্ছা সত্যি উপন্যাসিকদের তো কোন বিচার করা হয় না যে তিনি কোন দশকের লেখক, ঔপন্যাসিক। এটা হয়তো উপন্যাসিকদের তুলনায় কবিদের সংখ্যা বেশি, হয়তো এটাও একটা কারণ হতে পারে। কিন্তু দশক বিচার করা হয় একটা কারণে, কারণ ধরুন আপনি শহীদ কাদরীর নাম করলেন, আর শক্তি চট্টোপাধ্যায়ের নাম করলেন, আবার রফিক আজাদের নাম করলেন, আবার শামীম রেজার নাম করলেন, সৈয়দ শামসুল হকের নাম করলেন। এই যে নামগুলো বিভিন্ন প্রজন্মের কথা, এই যে বিভিন্ন প্রজন্মের কথা বলুন, এরা কে কখন লিখতে শুরু করেছেন সেইটা যদি সাধারণ মানুষকে বোঝাতে হয়, তাহলে বোঝানোর একটা সুবিধে হচ্ছে, বোঝানোর একটা
আমি বলতে চাইছি যে সহজ পথ হচ্ছে উনি অমুক সময় থেকে লিখতে শুরু করেছেন, এটা বললে অমুক দশকের কবি, কিন্তু কিন্তু যিনি 30 দশকের কবি জীবনানন্দ দাশ, উনি তো 54 সাল পর্যন্ত লিখেছেন, তো আপনি কিভাবে তাকে 30-এর দশকের কবি বলবেন? ধরুন এই যে সৈয়দ শামসুল হক, জি, তিনি তো আজও লিখে যাচ্ছেন। আল মাহমুদ লিখছেন কিন্তু এখন। আজও লিখে যাচ্ছেন। আপনি এর আগে যখন ঢাকায় এসেছিলেন ওনার বাসায় আপনি গেলেন? আমি গেছিলাম, আমাকে ব্রাত্য রায়সি বলে একটি ছেলে নিয়ে গিয়েছিল। সে নিজেও খুব ভালো কবিতা লেখে, তার সঙ্গে আর আমার দেখা হয়নি আজ হলো 8 বছর, কিন্তু সে আমাকে 2 দিন নিয়ে গেছিল তার বাড়িতে। তা সে আমার তীর্থ দর্শন হয়েছিল। আপনি একটা সাক্ষাৎকারে বলেছেন যে আল মাহমুদের সঙ্গে দেখা করাটা আমার তীর্থ দর্শন। নিশ্চয়ই, এটা গত বছর আমি পারিনি, গতবার এসে পারিনি। আমার স্ত্রীর খুব ইচ্ছে ছিল যাবার কাবেরীর, কিন্তু পারিনি, কারণ আমার স্বাস্থ্যটা এত ভেঙে গিয়েছিল, আর আমরা জাহাঙ্গীরনগরে উঠেছিলাম। আচ্ছা, বেশ দূর, ঢাকা থেকে অনেক দূর, ফলে আমাদের যানজট থাকে, যাওয়া মুশকিল হয়ে যায়। তা আমি বলতে চাইছি যে কবিকে আসলে কোনো দর্শকের ছাঁচে ফেলা যায় না, কিন্তু আলোচকদের এবং সহযাত্রীদের সুবিধের জন্য যেটি বলা হয়ে থাকে, এটা বলা হয়ে থাকে। আবার একটু ব্যক্তিগত প্রসঙ্গে যাই, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে। আপনি একাধিক সাক্ষাৎকারে এরকম বলেছেন যে আপনার জীবনটা একটা বিচ্ছেদের ইতিহাস। এটি কেন আসলে? দেখুন, আমাদের সময় হয়তো আর 1 মিনিট আছে, কিন্তু একটা মানুষের মৃত্যু হতে আর সময় 1 মিনিটের বেশি সময় লাগে না, অনেক কম লাগে, তারও কম লাগে। একটি প্রেম জন্মাতেও অনেক সময় 1 মিনিটের বেশি সময় লাগে না, বুঝেছেন? তা একটি বিচ্ছেদ জন্মাতেও অনেক সময় 1 মিনিটের বেশি সময় লাগে না। আমার একটি অভিজ্ঞতা আছে, বহুকাল আগে, 27-28 বছর আগে। একটি মেয়ের সঙ্গে আমার তখন বন্ধুত্ব, এবং আমরা তখন এত ঘনিষ্ঠতার সুযোগ তো ছিল না। রাস্তাঘাটে হাঁটি, হেঁটে হেঁটে কথা বলি। তা সে আর আমি দুজনে দাঁড়িয়ে একটা জায়গায় চা খাচ্ছি। সেখানে লাল লাল প্লাস্টিকের টুল রয়েছে, বাঁড়ে চা খাচ্ছি। সে কথা বলছে, আমি শুনছি, আমি কথা বলছি, সে শুনছে। সে হঠাৎ একটা ছোট কথা বলল। আমার মনে হলো যে আমার এই 2 হাঁটু দিয়ে, পা দিয়ে আমার সব শক্তিটা নেমে যাচ্ছে, আমি যেন আর দাঁড়িয়ে থাকতে পারবো না। আমি বসে পড়লাম টুলের উপরে। সেই মুহূর্তেই, সেই কথাটি শোনা মাত্র তার সম্পর্কে আমার ভেতরকার সমস্ত আলো নিভে যেতে শুরু করলো, এবং সেই আলো নিভে গেল তারপরে। এবং ওইভাবে একটি প্রেমের মৃত্যু আমার অন্তরে ঘটলো। এক মুহূর্তে আমি বুঝতে পারলাম যে আসলে আমরা দুজনে সম্পূর্ণ 2 গোলার্ধের বাসিন্দা মানসিকভাবে। তার সঙ্গে আমার ভাবনা চিন্তা কোনোদিন মিলবে না। তা ঠিক সেই রকমই জীবন বিচ্ছেদের ইতিহাস, সে কথাটা হয়তো 1 মিনিটে বলা যেত না, তবু আমি আপনাকে একটু বলার চেষ্টা করে ফেললাম, পরে কোনোদিন বলা যাবে। একদম শেষে একটা মজার প্রশ্ন দিয়ে শেষ করি। আপনি ক্রিকেটার হতে চেয়েছিলেন, অথবা ক্রিকেটকে আপনি অনেক ভালোবাসেন? আমি ক্রিকেটার হতে পারতাম না, আমার শারীরিক শক্তি কোনোদিনই ছিল না। ক্রিকেট খেলা দেখতে এবং ক্রিকেটের বই পড়তে আমার খুব ভালো লাগে। আপনি বাংলাদেশের খেলা দেখেন? বাংলাদেশের খেলা আমি খুব দেখি, এবং সেটা শুধু তাই নয়, আমি বাংলাদেশকে, শুধু আমি নয়, পশ্চিমবঙ্গবাসী কলকাতায় যারা থাকেন তারা অনেকেই, যদি ভারত বাংলাদেশ খেলা হয় তাহলে বাংলাদেশকে সমর্থন করেন। আমি এটা খুব ভালো করে জানি। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এই খুব অল্প সময়ের জন্য আপনি চট্টগ্রামে এসেছেন এবং আমাদের ডাকে আপনি সাড়া দিয়ে এসেছেন। আপনার প্রতি আমাদের আসলে কৃতজ্ঞতার শেষ নেই। আপনি অনেক ভালো থাকবেন দাদা। আমার খুব ভালো লাগলো। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বললাম বাংলা ভাষার একজন অন্যতম জনপ্রিয় কবি এবং উপন্যাসিক জয় গোস্বামীর সঙ্গে। তিনি খুবই অল্প সময়ের জন্য বাংলাদেশে এসেছিলেন এবং এই অল্প সময়ের মধ্যেই আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের সঙ্গে এতক্ষণ থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। পাগলি, তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো,
পাগলি, তোমার সঙ্গে ধুলোবালি কাটাবো জীবন। এর চোখে ধাঁধা করব, ওর জল করে দেব কাদা। পাগলি, তোমার সঙ্গে ঢেউ খেলতে যাব দু কদম। অশান্তি চরমে তুলব, কাকচিল বসবে না বাড়িতে। তুমি ছুড়বে থালা বাটি, আমি ভাঙবো কাঁচের বাসন। পাগলি, তোমার সঙ্গে বঙ্গভঙ্গ জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে 42 কাটাবো জীবন। মেঘে মেঘে বেলা বাড়বে, ধনে পুত্রে লক্ষ্মী লোকসান। লোকসান পুষিয়ে তুমি রাখবে মায়া প্রপঞ্চ ব্যঞ্জন। পাগলি, তোমার সঙ্গে দশকর্ম জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে দিবানিদ্রা কাটাবো জীবন।